আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের কন্টেন্টটা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কথা বলার বিষয়টা কি। তো তারপরেও একটু বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল যে অ্যাডমিশন প্রোগ্রামটা, মানে এমফিল প্রোগ্রামের যে অ্যাডমিশনের সার্কুলারটা, সেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো আসলে যারা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন, ফ্রেশ গ্র্যাজুয়েট আছেন, এছাড়াও যারা অনেক আগে বের হয়েছেন, আসলে এই প্রোগ্রামটা উভয়ের জন্যই। তো এই বিষয়টা সম্পর্কে জানার আগে এমফিল সম্পর্কে আমরা অনেকেই মানে খুব বেশি হয়তো জানি না। আর না জানার কারণেই এই বিষয়টা সম্পর্কে আসলে ক্লিয়ার ধারণা না থাকার কারণেই অনেকের মনেই এমফিল নিয়ে একটা ভীতি আছে। তো আসলে আজকের সম্পূর্ণ কথা বলার পর আশা করি আপনাদের যদি কারো অজানা কিছু থাকে বা কারো ভীতি কাজ করে থাকে, ইনশাল্লাহ থাকবে না। আসলে আজকে সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনি ভর্তি হবেন, কিভাবে প্রোগ্রামটা কমপ্লিট করবেন এবং কারা কারা এই প্রোগ্রামের সুযোগ পাবেন, আসলে মূলত এই প্রোগ্রামটা কাদের জন্য, সব কিছু নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ। পাশে থাকবেন। তো এমফিল আসলে কাদের জন্য আমি যদি একটু খুলে বলি আপনাদেরকে, যেহেতু এখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, তো এই রেভলিউশনের কারণে এখানে আসলে আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা প্রোটোটাইপ ইউজ করে কাজ করে। আপনি যে ফিল্ডেই পড়েন না কেন, আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন বা আপনি যদি সয়েল সায়েন্সে পড়েন, যে কোনো ফিল্ডেই আপনি যখন পড়াশোনা করছেন, তো তখন প্রত্যেকেরই যার যার ফিল্ডে কিছু না কিছু, মানে যা অলরেডি মার্কেটে এক্সিস্ট, ওইটার বাইরে সামনে কিছু পাওয়ার জন্য, বাড়তি কিছু পাওয়ার জন্য রিসার্চ করতে হয়। তো এখন আসলে যেহেতু কম্পিটিশন চলে, প্রত্যেকটা ব্যবসার মধ্যেই কম্পিটিশন আছে, তো যার কারণে যা অলরেডি মার্কেটে এক্সিস্ট এটা তো সবাই করছেই, এর বাইরে যদি কিছু করা যায় সেক্ষেত্রে মানে কোম্পানিগুলো আরও বেশি বেনিফিটেড হতে পারবে। তো যেটার উদ্দেশ্যে প্রত্যেকটা কোম্পানিতেই এখন, যেগুলো মোটামুটি ভালো লেভেলের, মানে সবাই আর কি, মানে একটা রিসার্চ টিম তাদের প্রতিষ্ঠানের জন্য রাখছে, যেন নতুন কিছু ইনোভেশন করা যায়। কোনো কিছু একটা ইনভেন্ট হইলে ওইটার উপরে আর কি তাদের মানে ফোকাসটা বেশি বেশি এখন। তো যার কারণে গতানুগতিক জবের বাইরে কেউ যদি একটু মানে আরও বেশি সম্মানের, আরও বেশি ফ্যাসিলিটিসপূর্ণ জবের আশা করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এই এমফিল প্রোগ্রামটা তাদের করা উচিত। কারণ এমফিল প্রোগ্রামটা আপনি যখন করবেন তখন আপনি রিসার্চে ইউজ টু হবেন, আপনাকে রিসার্চ ম্যাথোডোলজি শেখানো হবে। তো যেটা মানে কি বলবো, আমি তো একটু আগেও বললাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে একটা বিশেষ পার্ট হতে যাচ্ছে এই আপনার মানে রিসার্চ টিম। তো সেক্ষেত্রে আপনি যখন রিসার্চ ক্যাপাবল হবেন বা আপনি রিসার্চ ম্যাথোডোলজিতে আপনার দক্ষতা থাকবে, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ দেওয়া হবে। তো আমি এতগুলো কথা বলার পর আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা আসলে কাদের জন্য। তো এটা আসলে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো বিশেষায়িত ফিল্ডের জন্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ইনস্টিটিউট, যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এই সুযোগটা আছে বলে আমি জানি। তো আসুন এর পরের বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নেওয়া যাক। তো এর আগের কথার মধ্যেই এমফিল কেন করা উচিত সেটা আমি বলে দিয়েছি। তো এখানে এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন দেশে এবং দেশের বাইরে। তো আশা করি উন্নত ক্যারিয়ারের জন্য এটা করা উচিত বলে আমি মনে করি, যেহেতু এখন মাস্টার্স হোল্ডারের সংখ্যা বেশি। আর মাস্টার্স করতে গেলেও রিসার্চের অনেক জায়গায় সুযোগ থাকে, কিন্তু আসলে ওখানে প্রজেক্ট বেসিসও থাকে, রিসার্চ বেসিসও থাকে। আসলে মানে ওইভাবে আপনাকে
মানে স্পেসিফিকভাবে ওইভাবে গড়ে ওঠার জন্য মানে যে পরিবেশটা, সেটা আমি মনে করি এমফিলেই আপনি মানে সেটা বেশি পাবেন। তো এটা নিয়ে আর কথা না বাড়াই, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল প্রোগ্রামে আপনি কিভাবে ভর্তি হবেন। যেহেতু একটা সার্কুলার চলমান আছে, তো সেই সার্কুলার এর ভিত্তিতেই আপনি অলরেডি এটা আবেদন শুরু হয়ে গেছে। 16 এপ্রিল 2024 থেকে শুরু হয়েছে এটা। এটা লাস্ট ডেট হচ্ছে 23 এপ্রিল 2024। আমি যদি আরেকবার বলি, 23 এপ্রিল 2024 এটা লাস্ট ডেট। এখন আপনি কিভাবে আবেদন করবেন, এখন আমি শুরু থেকে বলি। এটা আসলে নর্মাল মাস্টার্স বা অন্যান্য প্রোগ্রামের মতো না। তো এর জন্য আপনি যে ইনস্টিটিউট বা যে ডিপার্টমেন্ট বা আপনার সাবজেক্ট সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে মানে খোঁজ নিবেন, এবং সেখানে যিনি মানে তত্ত্বাবধায়ক বা ওই ইনস্টিটিউট বা ওই বিভাগের যিনি টিচার আছেন, এমন টিচারকে আপনি ফাইন্ড করবেন যারা রিসার্চের প্রতি মানে ঝোঁকটা একটু বেশি, এবং তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ডটাও একটু দেখার চেষ্টা করবেন যে আপনারও তো একটা রিসার্চের রূপরেখা আছে, আপনার ব্যক্তিগতভাবেও একটা চিন্তাভাবনা আছে আপনি কোন ফিল্ড নিয়ে কাজ করতে চান। সেক্ষেত্রে ওই ডিপার্টমেন্ট বা বিভাগের যে তত্ত্বাবধায়ক বা যে টিচার আছে, উনি যদি ওই রিলেভেন্ট ফিল্ড নিয়ে কাজ করে, আপনি তাকে খুঁজে বের করে তার সাথে যোগাযোগ করবেন, এবং সেই তত্ত্বাবধায়ক নির্ধারণ করার পরে আপনার ধাপটা হচ্ছে আপনার একাডেমিক যে পেপারসগুলো আছে সেগুলো নেবেন, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন। তো ছবি নেওয়ার পরে মানে 1,000 টাকা জনতা ব্যাংকের টিএসসি যে শাখাটা আছে ওখানে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার মানে দুঃখিত, জমা দেওয়ার পরে মানে আমি বলতে চাচ্ছি যে এই পেপারসগুলোর সাথে টাকার রসিদটা কালেক্ট করবেন। করার পরে আপনার পেপারসগুলো, আপনার ছবিটা তত্ত্বাবধায়কের দ্বারা বা টিচারের দ্বারা সত্যায়িত করবেন। করার পরে ওই ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান বা চেয়ারম্যান আছেন তার কাছে জমা দিবেন। তো এই গেল হচ্ছে আবেদনের বিষয়টা। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর আবেদনপত্রটা সংগ্রহ করবেন তাদের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, http://du.ac.bd। এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনপত্র সংগ্রহ করে আপনাদের সকল একাডেমিক কাগজপত্র এবং মার্কশিট এবং সাথে 1 কপি ছবি, যেটা আমি ইতিপূর্বে বলেছি, এবং এই প্রসিডিউরটা ফলো করে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। এখন কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে। তো এখানে আবেদন করতে আপনাকে ইউজিসি গ্র্যান্টেড যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেটা প্রাইভেট হোক আর পাবলিক, যেখান থেকে আপনি গ্রাজুয়েশন করেন না কেন আবেদন করতে পারবেন। আপনার রেজাল্ট লাগবে 3/4, এটা হচ্ছে আপনার সিজিপিএ যেটা ব্যাচেলরে, এবং এসএসসি এইচএসসিতে 3.5 থাকতে হবে প্রত্যেকটা আপনার এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদাভাবে। এখন যারা প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রে কিছুটা শিথিল আছে। তারা হচ্ছে আপনার যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের সিজিপিএটা চাচ্ছে 2.5 খুব সম্ভবত, এবং এসএসসি এবং এইচএসসিতে 3 করে থাকলে হচ্ছে আউট অফ 5। তো এটা গেল যারা সুবিধাবঞ্চিত তাদের জন্য। তো এই গেল হচ্ছে বিষয়। তবে আরেকটা বিষয়, যারা এখানে সুযোগ নিতে চাচ্ছেন, মানে যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আছেন, তাদের জন্য আরেকটা বিশেষ বার্তা, সেটা হচ্ছে তাদের যে একাডেমিক রেকর্ড বা একাডেমিক সার্টিফিকেটগুলো আছে এগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জীববিজ্ঞান অনুষদ বা কার্জন হল যেটাকে বলে, ওখানে গিয়ে ডিন অফিসে যাবেন। যাওয়ার পরে আপনাদের সার্টিফিকেটগুলো ওখানে শো করবেন। মানে আপনাদের ওই সার্টিফিকেটটা মানে পাবলিকে যারা পড়ছে এদের সমমানের কিনা এটা জাস্ট তারা যাচাই করবে। যদি প্রাইভেট থেকে পড়ে থাকেন তাদের ক্ষেত্রে বলছি, যদি যাচাই করে মনে হয় যে হ্যাঁ সমমানের, তাহলে ইনশাল্লাহ সুযোগ পাবেন।
এখানে ভয় পাওয়ার কিছু নেই। আসলে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্রেডিটের বিষয় থাকে, মানে আপনার ক্রেডিট কম থাকে, কোর্স কম নেওয়া থাকে, যার কারণে মানে সমমানের হয় না। তো যারা মোটামুটি মোটামুটি ক্রেডিট নিয়ে প্রোগ্রাম কমপ্লিট করছেন তাদের ভয়ের কিছু নেই। তো এই গেল বিষয়। তো এখন কিভাবে সম্পন্ন করবেন এমফিল এবং এখানে কি কি সমস্যা আসতে পারে, এইটা নিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, যে আপনার কয়টা ধাপের মধ্য দিয়ে এই প্রোগ্রামটা শেষ করতে হবে। আপনাকে মূলত 2টা ফেজ এর মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা কমপ্লিট করতে হবে। তো এখন আমি ধাপে ধাপে সেটা বলবো আপনাদেরকে। তো এখানে আপনি যখন তাদের মানে যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হবেন, একজন গবেষক হিসেবে এমফিল প্রোগ্রামে এনরোল করার সুযোগ পাবেন, তখন তারা আপনাকে একটা মেয়াদ দিবে, 3 বছর মেয়াদ। আপনার এই গবেষক হিসেবে আপনি সেখানে 3 বছর সুযোগ পাচ্ছেন। তো 3 বছরের মধ্যে মূলত আপনার কাজটা হচ্ছে 2 বছরের, আপনার মেয়াদটা হচ্ছে 3 বছরের, কিন্তু মূলত কাজ আপনার 2 বছরের। একটা হচ্ছে প্রথম বছরটাতে হচ্ছে আপনাকে কোর্স নিতে হবে। তো এই কোর্সগুলো নেওয়ার পরে আপনাকে পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষাতে ওভারকাম করার পরে পরের ফেজটাতে আসবেন পরের বছরে। তো এই পরীক্ষার ডিটেলসটা এখন আমি আপনাদেরকে জানাই। যেহেতু এমফিল নিয়ে অনেকেরই ভয়ের অনেক কিছু থাকে, অনেকে আসলে এখানে কাজের চাপ বেশি, যার কারণে করতে চান না। তাদের সহজ করার জন্য আমি বলি যে এই 1 বছরে 200 মার্কসের আপনার এক্সাম নেবে তারা, আপনার যে পছন্দের ফিল্ড আছে। তবে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনি কোন ফিল্ড নিয়ে কাজ করছেন সেটার একটা রূপরেখা জমা দিতে হবে আবেদন ফর্মের সাথে। তো এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আসুন মূল টপিকে। প্রথম বছরে আপনাকে 200 মার্কস কমপ্লিট করতে হবে, 200 মার্কসের এক্সাম দিতে হবে আপনার যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলোর উপর। তো 200 মার্কস আপনার 100 করে যদি একটা একটা ইউনিট নেন, 2টা ইউনিট হবে 100 মার্কসের। আর যদি 50 মার্কস নেন তাহলে 4টা ইউনিট হবে। তো এই পরীক্ষা মূলত 50 মার্কসের জন্য 2 ঘন্টা সময় পাবেন, 100 মার্কসের জন্য 4 ঘন্টা সময় পাবেন। তো এখানে আসলে সার্বিকভাবে যে গড়ে যে পাস মার্কস এটা হচ্ছে 50%। তো এখানে আবার 100 নম্বরের ভাইভাও থাকবে, ওখানে আবার পাস মার্কস 50%। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা কোর্সে আপনাকে আলাদা আলাদাভাবে 40% মার্কস ক্যারি করতে হবে। এখন আপনি প্রথম বছরে এই পরীক্ষাগুলো দেওয়ার পরে যদি মনে করেন আশানুরূপ মার্কস আসে নাই, আপনি পরের বার পুনরায় ভর্তি হতে পারেন, যেহেতু 3 বছরের আপনাকে সুযোগ দেয়া হচ্ছে। তো যদি প্রথম বছরটা আপনি সফলতার সাথে শেষ করেন, পরের বছরে আপনাকে হচ্ছে আপনার যে তত্ত্বাবধায়ক আছে, আপনি যে ফিল্ড নিয়ে কাজ করছেন, 6 মাস পর পর আপনার একটা ফলো আপ জমা দিতে হবে। তো এরপরের যে কাজটা সেটা হচ্ছে আপনাকে 2বার 2টা সেমিনার অ্যারেঞ্জ করতে হবে, যেখানে আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকবে এবং আপনার তত্ত্বাবধায়ক থাকবে। তাদের সামনে আপনার কাজটা আপনি প্রেজেন্ট করবেন। তো প্রেজেন্ট করার পর আপনার যে রিপোর্টটা ওইটা আপনার চেয়ারম্যান স্যারের কাছে পরীক্ষা নিয়ন্ত্রক যে অফিস আছে ওখানে জমা দেওয়ার উদ্দেশ্যে চেয়ারম্যানের কাছে জমা দিবেন। তো এই পর্যন্তই হচ্ছে বিষয়টা। তো এর পাশাপাশি আমি খুব অল্প সময়ে বোঝানোর চেষ্টা করেছি যে এমফিলে কি কি ধাপ আসবে এবং কোন কোন ধাপের মধ্য দিয়ে আপনাকে এই 2টা বছর পার করতে হবে। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। তো এরপরেও যদি কারো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে মূলত যেহেতু এটা একটা রিসার্চ ওরিয়েন্টেড, এখানে স্কলারশিপ বলেন বা একটা আপনার রিসার্চ শেষে একটা কিছু ভালো পাওয়ার একটা অপরচুনিটি আছে।
ভালো করলে স্কলারশিপ পাবেন, একটা মোটা অ্যামাউন্টের টাকা পাবেন ইনশাল্লাহ আশা করি। যদি আমার জানার মধ্যে ভুল থাকে, ভুল হতেই পারে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতটুকু জেনেছি যে এই এমফিলে আপনি একটা স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে, যতজন স্টুডেন্ট আর কি অংশ নেবে এখানে, এদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস গেইন করলে আশা করি একটা স্কলারশিপের সুযোগ থাকে। তো এই গেল সম্পূর্ণ বিষয়টা। তো আগামীকালকে আমি পরবর্তী যে কিছু সার্কুলার জমা হয়েছে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড, ওগুলো সবগুলো ওয়ান বাই ওয়ান আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আজকের বিষয়টা আশা করি হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।